গতকালকে থেকে বাংলাদেশ জুড়ে একটাই নাম, ওসমান হাদি। শরীফ ওসমান হাদি, এক লড়াকু তরুণ। গতকালকে তাকে বন্দুকের গুলিতে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এখনো সে হাসপাতালে লড়তেছে। কোন দিকে যাবে শেষে কি হবে আমরা জানি না, এখনো জানি না, খালি একটু জানি যে সে বাঁচার জন্য লড়তেছে। ফলে গতকাল দুপুর থেকে এখন পর্যন্ত এটি বাংলাদেশের প্রধান টকিং পয়েন্ট। আপনি না চাইলেও এই প্রসঙ্গে কথা বলতে হবে সব জায়গা থেকে। সোশ্যাল মিডিয়া ভরে গেছে, মেন মিডিয়া, প্রিন্টেড মিডিয়া, ভিডিও মিডিয়া, কেউ বাদ। এরকম একটা পরিস্থিতিতে সবার একটাই প্রশ্ন, হাদিকে গুলি করা হলো কেন? এখন যেটা মনে হচ্ছে যে হাদি হয়তো আমাদের সাথে ফিরত আসবেন, কারণ আমরা এই হাদিকে হারাতে চাই না। এরপরে নিউজ ছিল তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন 25শে ডিসেম্বর। এই দুইটা নিউজ গতকালকে একদম সয়লাভ হয়ে গেছে ইউটিউব মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, চ্যানেলস এন্ড এভরিওয়্যার। আজকে সকালে নতুন ব্রেকিং নিউজ, কালকে যেমন যে ব্রেকিং নিউজ মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান জামাতে ইসলামীতে জয়েন করছে। দিন যত যাচ্ছে পরিস্থিতি কেউ যেন ঘোলাটে করার চেষ্টা করছে। রাতের বেলা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা কি খুব জরুরি ছিল? মানে এমন কি বিষয়? সে তো কথাই বলছিল বিভিন্ন চ্যানেলে, তো চ্যানেলগুলিকে বললেই হতো যে তাকে না ডাকতে। এবার বেরিয়ে এলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহনকারী বাইক চালকের পরিচয়। তার আওয়ামী লীগ সংশ্লিষ্টতারও পরিচয় মিলেছে। শনিবার রাতে এমন তথ্য প্রকাশ করেছে দ্য ডিসেন্ট। ডিসেন্টের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইক চালককে চিহ্নিত করতে সক্ষম হয়েছে দ্য ডিসেন্ট। তার নাম আলমগীর হোসেন এবং ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ। আরিফ, হাদির শারীরিক অবস্থার সব শেষ খবর জানাবেন। সেই সাথে জানাবেন যে আজকে হাদির উপর হামলায় যে মোটরসাইকেল ব্যবহৃত হয়েছিল তার মালিক ধরা পড়েছে, সেই বিষয়টি নিয়ে কি খবর আছে আপনার কাছে? আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি আমাদের থেকে মূলত র্যাব 2 যে হাদিকে যে মোটরসাইকেলের উপর হামলা করা হয়েছে সেই মোটরসাইকেলের মালিক যিনি রয়েছেন তার নাম হান্নান, তাকে আটক করেছেন, আটক করে পল্টন থানায় হস্তান্তর করেছে। এই বিষয়ে ডিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যখন জানানো হবে তখন আসলে আমরা বিষয়টি জানাতে পারবো যে এর মোটরসাইকেল কিভাবে যিনি মূল হত্যাকারী তার কাছে কিভাবে গেল এবং চালক এরপরে মোটরসাইকেলটা কিভাবে মালিকের কাছে হস্তান্তর করেছে। আসলে এটি রহস্য তো বটেই। ওসমান হাদির আক্রমণের পর গোটা বাংলাদেশ কাছে ভিডিও শুরুতেই আল্লাহর কাছে প্রার্থনা করি যেন উনি হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। হাদি ভাই ফিরে আসেন, কারণ আপনিই আগামীর বাংলাদেশ। আপনারা বিহীন বাংলাদেশ সত্যিকার অর্থেই অস্তিত্বহীন। সংখ্যার কথা বলি যে আমি শুনলাম যে হাদির খুনি যারা আছে এটাকে অ্যাক্টিভলি এদের মুভমেন্টে এবং এদেরকে হাইড করা এবং বাংলাদেশ থেকে বের করে নেওয়ার সরাসরি প্রত্যক্ষভাবে একটি বিদেশি দেশের পার্শ্ববর্তী দেশের মানে হাই কমিশন এবং গোয়েন্দারা সরাসরি কাজ করতেছে। আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই সংস্থা হাই কমিশনের চতুর্দিকে সিসিটিভি ক্যামেরা এবং তাদের যারা যারা আছে এদের মুভমেন্টটাকে ট্র্যাক করুন। অত্যাধুনিক যত টেকনোলজি লাগে পর্যন্ত তুরস্কের কাছে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করে বা চীনের কাছে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করে এই টেকনোলজিগুলো বাংলাদেশে নিয়ে আসুন, নিয়ে এসে এদেরকে ট্র্যাক করুন এবং এদের এই ভয়ঙ্কর অপরাধের সাথে কারা জড়িত, এই বাংলাদেশকে আহত করা বা নিহত করার প্রচেষ্টায় কারা জড়িত সরাসরি এদেরকে আইনের জানানো। আমি কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে আগামী 11 তারিখ থেকে আমাদের কিছু ওয়েপন এক্সপার্ট টিম ঢাকা শহরে প্রবেশ করবে, যেটা 5ই আগস্টের পূর্বে যেভাবে স্নাইপার যে কথাগুলো ছিল যেভাবে বলছিল আমরা তার চাইতে আরো ডাবল ধামাকা আকারে আমরা করতে যাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আপনাদের সুবিধার্থে এবং আপনাদের অংশগ্রহণকে আমরা প্রাধান্য দিয়ে আমরা চাচ্ছি যাতে করে আমাদের যে সমস্ত পয়েন্ট আমরা অলরেডি ঢাকা শহর আমরা 6টি স্পট আমরা নির্ধারণ করেছি, 6টি জায়গা আমরা নির্ধারণ করে সেই নির্ধারিত জায়গায় বেস করে আমরা আমাদের সমস্ত কর্মসূচি সাজিয়ে রেখেছি। ওই ফেসবুকে কার দুইটা ছবি ভাইরাল হচ্ছে তার পিছনে দৌড়াচ্ছে, ঘটনাস্থল অনেকেই পরিদর্শন করতেছে না, তো দেরি করে কেন সিসি ফুটেজ নিতে হবে? আমার মনে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাচ্ছে যে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে আসা গুন্ডাপান্ডরা আমাদের জেলা যোদ্ধাদেরকে নিহত করবে, তাদের উপর আক্রমণ করবে, আবার নিরাপদে চিটাগাং সিলেট সীমান্ত দিয়ে পার না হওয়া পর্যন্ত আমাদেরকে গ্রেফতার করে আপনাদেরকে একটা বুঝ দিবে যে তারা পার হয়ে যাক, তারপরে হয়তো ওই আপনাদেরকে ডেকে বলবে। এই ব্যাপারটাকে আমরা কিভাবে দেখব? প্রশ্ন, কঠিন প্রশ্ন। তার চেয়ে বড় সমস্যার প্রশ্ন হলো এগুলো নিয়ে যতটা যা আমি জেনেছি বা বলতে পারবো, কিন্তু ততটা বলতে পারবো না। যার নাম নিব সমস্যা হবে। তার নামবাচক, যেটাকে নাউন বলি আমরা, নাউন দিয়ে বলা যাবে না, প্রোনাউন দিয়ে বলতে হবে। উনি, যারা এটা করেছে, এটা প্রোনাউন দিয়ে বলতে হবে। সর্বনাম, সুনির্দিষ্ট নাম বলা যাবে না। সেই সুনির্দিষ্ট বা প্রোনাউনগুলো আসলে কিভাবে বলবো? আমি একটা স্ট্রাকচার বানিয়েছি, সেদিক থেকে দেখেন। আমার মূল বক্তব্য হলো মূল সমস্যাটা তৈরি করেছে ইন্ডিয়া, নিজের জন্য, আমাদের জন্য। তার অরিজিনাল পাক হলো বাংলাদেশে ইন্টারভেন করতে চাওয়া, আধিপত্য বজায় রাখার জন্য সব ধরনের চেষ্টা করা। এগুলো তো আছেই, এগুলো নিয়ে এটাকে আর আমি ফোকাস করছি না। মূল বিষয়টা হলো এগুলো করতে চেয়ে এক না একাধিক, একের অধিক ফোর্স মানে শক্তি বা দল এর পিছনে তাকে উস্কাইছে। একাধিক দল বা শক্তিকে উস্কাইছে, তার পিছনে থেকেছে। সেটা করেই যারা
এই ধরনের প্লে এরা করে। কোশ্চেনটা হচ্ছে যে আপনি যখন এটাকে কনক্লুশন টানবেন, কনক্লুশন বলতে এখানে বোঝাতে চাচ্ছে আপনি এটাকে একটা ইলেকশন ইন জায়গায় নিয়ে যান। ইন্ডিয়ার ভাষায় এখনই নির্বাচন, আপনারা জানেন এখনই নির্বাচন, এটা বিএনপিকে দিয়ে তারা বলাচ্ছিল। ইউনূস সাহেব ক্ষমতায় আসছিল সেই আগস্ট মাসের 8 তারিখে, তখন থেকে 3 মাসের মধ্যেই শুরু হয়েছিল ইন্ডিয়ানদের এই হাঙ্গামা। কন্টিনিউয়াস বিএনপিকে দিয়ে বলা গেছে এখন নির্বাচন, এখন নির্বাচন, পারে নাই কিছু করতে, এখন নির্বাচন হয় নাই, তাতেই 1.5 বছর কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, 1.5 বছর পরে এখন নির্বাচনের কাছে যাচ্ছে এরকম ভাব তৈরি হয়েছে। এখন ইন্ডিয়ার দরকার ছিল এই যে এতগুলাকে লেড়েছে, এই সবগুলাকে এক জায়গায় আনতে হতো না। এখন ওখান থেকে আপনি বেঁচে কাউকে একটা খাতির করতেছেন, তাহলে কি হবে? বাকিগুলো কন্ট্রোল করবে না। আপনি যে বাকিদের পিছনে একদিন যে ধোঁয়া দিচ্ছে, ওরা কোথায় যাবে? সিম্পল হিসাব। প্রেমের ক্ষেত্রে দরকার, আপনি একসঙ্গে 3-4টা ছেলে বা মেয়ের সাথে প্রেম করছেন, আপনি যখন কনক্লুশন যাবেন যে আমি এখন বিয়ে করবো, সম্পর্ক ফাইনাল করবো, তো বাকিগুলাকে আপনার ফুল স্টপ দিয়ে আসতে হবে না? আর দিবেন না, তখন কি হবে? তখন ফাইনালি যেটাকে চুজ করছেন বিয়ে করবেন বলে ওটাও হয়। বাংলাদেশের অবস্থাটা এরকম দেখা হচ্ছে। ফলে কি হচ্ছে, কে কোথায় কেন গন্ডগোল করতেছে ইন্ডিয়া জানে, সে শুরু করেছে সে। তাহলে অরিজিনাল প্রবলেমটা হলো সে লাড়েছে এত বেশি লোককে, এত বেশি দল বা গোষ্ঠীকে, এখন সেগুলোকে ক্লোজ না করে ইলেকশনের সময় হয়ে গেছে। ফলে আমি বলেছি প্রোনাউন দিয়ে নাম বলবো, আমি বলেছি এরা হলো রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক দল, নট নেসেসারি শক্তি, মানে রাজনৈতিক দলই হইতে হবে সবাইকে না। ইভেন সেই জন্য এখন অবস্থাটা এরকম হয়ে গেছে। যেমন আমি খুব মনোযোগ দিয়ে আজকে সারাদিনে প্রকাশিত যত ছবি ফেসবুকে বা মেন মিডিয়াতে প্রকাশিত হয়েছে সবগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিলাম, আর দেখছিলাম ভাবছিলাম এদের ভিতরে জড়িয়ে আছে যেসব লোকগুলো, তারাও কেমন দিব্যের সাথে ঘুরে ফিরে খাইতেছে, প্রতিক্রিয়া নাই। কি কথা ওরা ভান করতে পারে, আমি এত ভালো করে এর আগে কখনো দেখি নাই, ভান করতেছে তারা। সার কথাটা হলো এই, মানে মূল কথাটা হলো এই যে শুরু করছে ইন্ডিয়া, কিন্তু পরে সেটা ইন্ডিয়ার হাতে একা নাই, আরো অনেকের হাতে চলে গেছে, অনেক হাতে খেলনা হয়ে গেছে জিনিসটা। আর শেষ হয়েছে এটা এখানে যে ইন্ডিয়া একা জিনিসটাকে সামলাতে পারবে বলে আমার মনে হচ্ছে না। সবাই স্ব রূপে, যাদেরকে আমরা বিশ্বাসই করবো না যে কেমনে এই খুনের পিছনে থাকে, তারাই মূলত এই খুনটা করেছে। এবং আরেকটা সাবধান করে দিই, এই খুন এই একটাতে শেষ হবে না, যতটুকু অনুমান করি এই খুন আরো হবে, এবং তারা আলটিমেটলি এটাকে নিয়ে যাবে যেন ইলেকশনটাই না হয়। ইলেকশন না হওয়ার হিস্ট্রি বাংলাদেশে আছে। আমি বরাবর বলে আসতেছি যে আমি ইলেকশন হওয়ার সম্ভাবনা দেখি না, বলতাম এবং বলে এসেছি এই জন্য এই ইন্ডিয়ার স্বভাবটা দেখে। ইন্ডিয়া যে এতজনকে লেড়েছে, এখন সেগুলো রিজলভ করবে না, শেষ করবে না, ফুল স্টপ দিবে না। তাহলে ফুল স্টপ দিচ্ছে না, অথচ ইলেকশন হয়ে যাচ্ছে, আমরা ভাবতে করে বানাইতেছে, তাহলে কি হবে? এটা রিজলভ না হলে পরে ইলেকশন হবে, এর হচ্ছে আমার সিম্পল ফর্মুলা ছিল। তো যেহেতু রিজলভ হচ্ছে না, সমাধান করছে না তারা, ফলে এই কারণে যে ইলেকশন হবে না, তারাই যে ইলেকশন না হওয়ার কারণ হিসেবে আজিয়ে যাবে, যাদেরকে বিশ্বাসই হবে না মানুষের, এমন লোকেরা এখন চেষ্টা করতেছে মানে একদম জানলা হাতে নিয়ে নিয়েছে এটা যেন ইলেকশনটা না হয়। এখন একই কথাই বলে ও তাকে দোষারোপ করতে যাচ্ছে, এটা হচ্ছে তামসার দিকটা। এটাই বলছিলাম যে আজকে সারাদিন আমি এগুলি দেখতেছিলাম, তাদের ভিতরে খুঁজে আওয়াজ আমি এর আগে কখনো এত কাছ থেকে দেখি নাই, যে যারা এসব করে তাদের আচরণগুলো কেমন হয় আসলে, আজকে এগুলি দেখতেছিলাম। ওকে, সাম আপ করলে কথাটা হলো এই যে মূল মানে আওয়াজটা তৈরি করছে ইন্ডিয়ান ডিলিং অফ ইন্ডিয়া যেভাবে এটা ডিল করেছে, করার পরে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে এটা তার নাগালে নেই, এটা তার কন্ট্রোলে নাই, এবং আস্তে আস্তে এটা অন্যের কন্ট্রোল থেকে অন্যের কন্ট্রোলে যাবে জানি না, কিন্তু এটুকু জানি যে এটা ইলেকশনটা প্রশ্ন করে দিচ্ছে, একটা বজকট পরিবেশে দিকে চলে যাচ্ছে রাজনীতি। তাহলে সার কথা হলো এটাই, হাদির এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি ক্রমশ এখন হেঁটে যাবে ইলেকশন না হওয়ার দিকে। তবে কিছু কিছু স্পষ্ট করে বলে দিই, যারা আক্রান্ত হয়েছে আদি বা আগামীতে হবে বা যারা টার্গেট হবে মনে করেন, তারা একটা ক্রাইটেরিয়া দিতে পারি। যারা খুবই বেশি ওপেনলি ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে, বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি থাকতে পারবে না, এর বিরুদ্ধে প্রকাশ্যে যে স্বেচ্ছা যত বেশি, সেটা দেখার সম্ভাবনা তত বেশি। এটা একটা ক্রাইটেরিয়া দিতে হবে, এই ক্রাইটেরিয়া মিলান দেখেন অনেকই মিলবে। এটার পয়লা টার্গেট হিসেবে হাদিব আছে না, সে তো ওপেনলি সততার সাথে বলে যাচ্ছে যে, যেমন একটা বক্তব্য দেখেন, আমি সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা ও একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের
লড়া খুশি কি, আমি আমার এই কাজ করে থাকবো। ওপেন খোলাখুলি বক্তব্য কি হতে পারে? আমি মনে করি এই জন্য তাকে টাইপ করা হয়েছে। সে জিনিসটা এমন ভাবে এখন কেচে গেছে, যে যা কিছু করছে এটা ঘুষকাইছে, এখন এটা তাদের কারো কন্ট্রোলে নাই। এবং যারাই ঘটনা ঘটে তাদের মতন করে তাদের দিকে নিয়ে যাওয়া ভাবছে, আলটিমেটলি তাদের হাতেও থাকে কিনা এটা আমার সন্দেহ আছে। অনেকে আমরা যেটা ভাবছিলাম ইলেকশনের শিডিউল তো ঘোষণা হয়ে গেছে, ইলেকশন হয়ে যাচ্ছে, এই জিনিসটা যাতে সিম্পল না, এটা এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। থ্যাংক ইউ। বাংলাদেশে এই ইলেকশনের আগে বিভিন্ন রকম ঘটনা এভরিডে বিভিন্নভাবে ঘটতেছে। আপনারা জানেন এই যে হাদি সাহেবরে গুলি করা হয়েছে, ওনার অবস্থা এখনো আশঙ্কাজনক। তবে সুখের খবর হইল যে ডাক্তার এখনো আশাবাদী যে আল্লাহর রহমতে হাদি নিজেই শ্বাস প্রশ্বাস নিচ্ছে, 72 ঘন্টার মধ্যে আমরা চলে যাব। এবং এখন যেটা মনে হচ্ছে যে হাদি হয়তো আমাদের সাথে ফিরত আসবেন, কারণ আমরা এই হাদিকে হারাতে চাই না। এরপরের নিউজ ছিল তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন 25শে ডিসেম্বর। এই দুইটা নিউজ গতকালকে একদম সয়লাভ হয়ে গেছে ইউটিউব মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, চ্যানেলস এন্ড এভরিওয়্যার। আজকে সকালে নতুন ব্রেকিং নিউজ। কালকে যেমন তারেক রহমান সাহেবের একটা ব্রেকিং নিউজ ছিল যে ব্রেকিং নিউজ তারেক রহমান সাহেব আসছে, ইট ওয়াজ এ ভেরি ব্রেকিং নিউজ। আজকে ব্রেকিং নিউজ হলো মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান জামাতে ইসলামীতে জয়েন করছে। আপনারা আখতারুজ্জামান সাহেবকে চিনেন, উনি একজন মানে বিদ্রোহী নেতা বলা যায়। বিএনপি থেকে কয়েকবার বহিষ্কৃত হয়েছে, 2বার এমপিও ছিল, উনি আর্মির মেজর ছিলেন, তারপরে পলিটিক্সে আসছেন, অনেক কন্ট্রোভার্সিয়াল মানুষ। তবে কথাবার্তা বলে ভাই যুক্তি দিয়া, যুক্তি ছাড়া কথা বলে না। আমি তাকে খুব একটা পছন্দ করতাম না। আমি একসময় কয়েকটা দিন তার বাড়িতে গেছিলাম ভাই, বুঝছেন, একজনের সাথে গেছিলাম, ওনার সাথে আমি ঘন্টা 2-3 ছিলাম, ওনার বাড়িতে খাওয়া দাওয়া করছি। আমি যার সাথে গেছিলাম সে তার ঘনিষ্ঠ বন্ধু, সেই হিসাবে ওনার সান্নিধ্যে আসার আমার ভাগ্য হয়েছিল। ওই 4-5 ঘন্টা যে আলোচনা করছি তাতে একটা জিনিস বুঝছিলাম যে ইজ এ ভেরি মানে ইন্টেলিজেন্ট, স্মার্ট এবং পড়াশোনা জানা লোক। তারপর আমি ওনাকে পছন্দ করতাম না, যে কোনো কারণে উনি বিভিন্ন রকম কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলতেন। তাকে নিয়ে আমি একটা ভিডিও বানাইছি। আজকে উনি জামাতে ইসলামীতে জয়েন করছেন। এটা একটা ব্রেকিং নিউজ যে জামাতে ইসলামীতে একজন মুক্তিযোদ্ধা রাজাকারের দলে আসছে। উনি নিজেই বলছেন যে আমি মুক্তিযোদ্ধার থেকে আজকে রাজাকার হয়ে গেলাম। কারণ শেখ হাসিনা জিয়াউর রহমান সাহেবকে রাজাকার বলেছিলেন। উনার যুক্তি হলো, তুই জিয়াউর রহমান সাহেবকে কেউ রাজাকার বলে সম্বোধন করে, জিয়াউর রহমান সাহেব যদি রাজাকার হইতে পারে তাহলে আমিও রাজাকার। ওনার কথাটা একটু শুনে। চিহ্নিত হতে আরো বেশি প্রাউড ফিল করবো। জামাতকে যদি আপনি রাজাকার বলেন, আমি মনে করি যে এখন এই রাজাকার দেশের প্রকৃত বন্ধু। আমি সেই রাজাকার হতে কোনো আপত্তি নাই। আরো অনেক কথা বলছে। এখন মূল কথা হইলো উনি জামাতে জয়েন করছেন। উনার যুক্তি কি? উনি বলতে চাচ্ছেন যে বর্তমানের যে জামায়াতে ইসলাম আছে, বাংলাদেশ জামায়াতে ইসলাম, এটা কোনো রাজাকারের দল না। এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধাচরণ করে নাই। এদের গঠনতন্ত্রে পর্যন্ত মুক্তিযুদ্ধের কথা লেখা আছে, বাংলাদেশের সার্বভৌমত্বের কথা লেখা আছে। এরা একটা মডার্ন ইসলামিক দল। আমি এই জন্য এই দলে জয়েন করছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো উনি নিজেই বলছেন কিছু কিছু ইন্টারভিউয়ে যে উনি কিন্তু ইলেকশন করবেন না। অনেকেই তার শত্রুপক্ষ এখন তাকে নিয়ে ভিডিও বানাইতেছে, বলতেছে যে আরে উনি তো ইলেকশন বাস, বিএনপিতে জায়গা পায় নাই, আওয়ামী লীগ শেষ, জাতীয় পার্টি আসবে কিনা জানি না, এর জন্য উনি জামাতে ইসলামে যে জয়েন করছে ইলেকশন করার জন্য। কিন্তু উনি বলে দিয়েছেন আমি ইলেকশন করব না, তবে আমি একটা ইসলামী দলের পক্ষ হয়ে কাজ করব। জামাত যদি আমাকে সুযোগ দেয় তাহলে কিশোরগঞ্জ এই যে পুরো মহকুমাটা আছে, এই ডিস্ট্রিক্টটা আছে, এর পুরা নির্বাচনী প্রচারণার ব্যাপারে আমি দায়িত্ব নিতে পারি। ইলেকশন করবে না। এখন উনাকে নিয়ে অনেকেই ভিডিও বানাইতেছে, মানে আজকে উনি সাবজেক্ট। উনি কেন জামাতে জয়েন করলেন? ওনার লজিক একটাই, উনি জামাতে ইসলামের গঠনতন্ত্র পড়েছেন। গঠনতন্ত্র পড়ে উনি এইটুকুন বুঝেছেন যে জামাতে ইসলাম কোনো রাষ্ট্রবিরোধী দল নয়। জামাতে ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম স্বাধীনতার বিরোধী দল নয়। জামাত ইসলাম একটা ইসলামী দল, মডার্ন ইসলামী দল, ইসলামিক শাসনতন্ত্র কায়েম করতে চায়। এর জন্য উনি জামাতে জয়েন করেছেন। এবং উনি বলতেছেন শুধু আমি না, আমার মতো আরো অনেক মুক্তিযোদ্ধা এই জামাত ইসলামীতে জয়েন করবে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি দেখা জামাতের প্রেমে পড়লেন, হঠাৎ করে জামাতে চলে গেলেন। বিভিন্ন ইন্টারভিউ হচ্ছে তাকে নিয়ে আজকে। উনি গঠনতন্ত্রের কথা বলছেন যে আমি জামাতের গঠনতন্ত্র পড়ে আমি প্লিজড এবং আমি কনফার্ম হয়েছি গঠনতন্ত্র পড়বার পর যে জামাতে ইসলাম এই বাংলাদেশের বিরোধী কোনো দল নয়। এই জামাতে ইসলাম সেই জামাত ইসলাম নয় যারা 71-এর স্বাধীনতার বিরোধিতা করেছিল। বাট মুক্তিযুদ্ধ আমি যে করেছিলাম, আপনাদের বলে রাখা ভালো, উনি কিন্তু একটি বড় মুক্তিযোদ্ধাও ছিলেন, বীর মুক্তিযোদ্ধা। ওনার কথা হলো যে আমরা যুদ্ধ করছি পাকিস্তানের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে কোনো যুদ্ধ করি নাই। ওই সময় যে সমস্ত জামাতের
মানে লোকজন বা জামাতের কর্মীরা তাদেরকে হেল্প করছিল, সেটা সাজা হয়ে গেছে, বঙ্গবন্ধু সাজা দিয়ে গেছে, তারপরে সাজা হয়ে গেছে। কিন্তু বর্তমানের যে জামাত ইসলাম আছে এইখানে কোনো রাজাকার নাই। আপনারা কথায় কথায় বলেন, উনি আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে, নাম বলে দিচ্ছে, আপনারা কথায় কথায় বলেন এরা রাজাকার। আরে এদের জন্ম তো হয়েছে 1980 সালে, কনস্টিটিউশনে কি লেখা আছে ওইটা উনি পয়রা শুনাইছেন। আপনাদের আমি একটু শুনাই। জামাত বাংলাদেশ জামাত ইসলাম তো যুদ্ধ করে না, আর বাংলাদেশ জামাত ইসলামের জন্ম হয়েছে মে 1980 সালে, 79 বিএনপি জন্ম হয়েছে, আর জামাত ইসলাম জন্ম হয়েছে মে 1980 সালে। কোনটা? বাংলাদেশ জামাত ইসলাম। সেই বাংলাদেশ জামাত ইসলাম তো স্বাধীনতা বিরোধী না, তার গঠনতন্ত্রে পরিষ্কার সে বলতেছে, যেহেতু বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্রের মর্যাদা লাভ করিতেছে, সেহেতু এই সকল মৌলিক বিশ্বাস চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী বা বাংলাদেশ জামাতে ইসলামের এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল। জামাত তো 71-এ ইসলামী বা ইস্ট পাকিস্তান জামাত ইসলাম না, ইস্ট পাকিস্তানের জামাত ইসলাম না, বা বাংলাদেশের জামাত ইসলাম না, পাকিস্তানের জামাত ইসলাম না, এটা বাংলাদেশ জামাত ইসলাম। এটা 1900। উনি গঠনতন্ত্র দেখে জামাতের প্রেমে পড়েছেন। জামাতের গঠনতন্ত্রে কি লেখা আছে আপনারা শুনলেন, উনি গঠনতন্ত্র পড়েই করেছেন। এখন অনেকে প্রশ্ন করছেন যে ভাই লেখা তো থাকে অনেক কিছু, সবকিছু কার্যকর হয়, মানে জোর করে চাপাই দিতেছে যে গঠনতন্ত্র যেটা জামাত ইসলাম লেখছে এটাও ঠিক নাই। এখন সবার গাত্রদাহ, সবার মাথা খারাপ হয়ে গেছে যে একজন মুক্তিযোদ্ধা, যে বীর মুক্তিযোদ্ধা, সে জামাতে ইসলামে জয়েন করছে, এবং উনি বলতেছেন আমি না শুধু, আমার মতো আরো হাজারো মুক্তিযোদ্ধা জামাত ইসলামে জয়েন করবে। কারণ কি? তারা সবাই দেখছে, বাংলাদেশের সব দলকে মানুষ দেখছে। এটা ওনার কথা, বাংলাদেশের সব দলকে মানুষ দেখছে, আমরাও দেখছি। কার কি দোষ আছে, কার কি গুণ আছে বাংলাদেশের মানুষ জানে। বাট এই যে বাংলাদেশ জামাত ইসলাম যেটা এখন আছে, যাদেরকে অনেকে ট্যাগ লাগান, কি ট্যাগ লাগান? এরা রাজাকার, এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সব কিছুকে ধুয়ে মুছে ফালাই দিছে জামাত ইসলাম। জামাত ইসলাম নতুন গঠনতন্ত্র করছে, যেটা আপনারা শুনলেন, সেইখানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ওনারা কোনো কথা বলেন নাই। এখন সবার মাথা খারাপ যে এরকম করে যদি মুক্তিযুদ্ধেরা একের পর এক জামাত ইসলামে জয়েন করে, তাহলে দেশের রাজনীতি কোন দিকে যাবে? এবং এটা হবে। এই যে আখতারুজ্জামানের মতো একজন প্রতিবাদী মানুষ যখন জামাত ইসলামে জয়েন করে, তো তার মতো বহু প্রতিবাদী মানুষ আছে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করছে, তারা তো এইটা অন্তত বুঝতে পারতেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি জামাতে ইসলাম নয়। আপনারা হাজারবার ট্যাগ লাগান, জামাত ইসলামী মডার্ন ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায়, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, ঘুষ, অন্যায়, অবিচার, খুনাখুনি, রাহাজানি ইত্যাদি ইত্যাদি। ওনাকে প্রশ্ন করা হয়েছিল জামাত ইসলামকে তো রক্তদাতা দল বলা হয়, উনি পরিষ্কার উত্তর দিয়েছেন। নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। পরবর্তী কি করলেন রিজভী? দ্বিতীয়ত, হাদির খুনির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমের জড়িত হওয়ার সংবাদ এসছে, তার প্রমাণ সত্যতা কি আসলে? 3 নম্বর প্রসঙ্গ, জামাতের মধ্যে এবার জামাতের সবচেয়ে বড় সমালোচক মেজর আখতারুজ্জামান প্রবেশ করেছেন। অর্থাৎ বিএনপির বহিষ্কার হওয়ার নেতা আখতারুজ্জামানকে কেন দলে ফেরালো জামাত, এর নেপথ্যের কারণ কি? পাশাপাশি হাদির শারীরিক অবস্থার আপডেট। আমি এই খবরগুলো আপনাদের একটা একটা দেওয়ার চেষ্টা করছি। দর্শক, আপনারা তাহলে দেখতে এবং শুনতে পাচ্ছেন ক্লিয়ার, এই তো? প্রথম যে বিষয়টি নিয়ে আসছি, হাদি, আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি এখনো ক্রুশিয়াল একটা বা ক্রিটিক্যাল অবস্থায় আছেন। ডাক্তাররা তার শারীরিক অবস্থাকে একটি মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে 11টি পর্যবেক্ষণ শনাক্ত করেছেন। বলা হচ্ছে এভার কেয়ারে বাংলাদেশের বিশেষজ্ঞ 15 জন ডাক্তারের মাধ্যমে একটি বোর্ড গঠন করা হয়েছে, এবং এই 15 জন ডাক্তার সম্মিলিতভাবে হাদির শারীরিক অবস্থার 11টি বিষয়কে শনাক্ত করেছে। কখনো সেটা ব্রেন, সেটা ফুসফুস, প্রেশার, আদার্স, অর্থাৎ শরীরে 11টি যে ক্ষত লক্ষণ দেখা গেছে সেগুলোকে সিগনিফিকেন্ট অবস্থা থেকে বিশ্লেষণ করে ডাক্তাররা তাকে এখন ধারাবাহিক চিকিৎসা দিচ্ছে। ডাক্তাররা তার কিডনির হঠাৎ করে সচল হওয়া বা কিডনির অ্যাক্টিভিটিস শুরু হওয়ায় ডাক্তাররা কিছুটা হলেও স্বপ্ন দেখতেছেন হাদিকে নিয়ে, এবং তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করতে। আল্লাহ পারেন সবকিছু, যিনি জীবন নিতে পারেন তিনি সেই জীবন দিতে পারেন। আমরা আমাদের প্রিয় ভাই, বাংলাদেশের পক্ষের শক্তি, দেশপ্রেমিক এবং একজন উদীয়মান যুবক, যিনি কেবল দেশটাকে ভালোবাসেন, দেশটার জন্য আজ মৃত্যুর সাথে লড়াই করছেন, সেই ইনকিলাব মঞ্চের আমার প্রিয় ভাই ওসমান হাদির জন্য আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকে দোয়া করবেন, কারণ হাদিরা এই দেশটাকে ভালোবাসছে, তারা পকেটকে ভালোবাসেনি। তারা নিজের পকেটের জন্য বা সংসারে বড় কোনো লোভের জন্য, যেটা আমাদের অন্যান্য ছাত্র নেতারা করেছে, সেরকম কোনো টার্গেট হাদির ছিল না। তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমার সাথে ভালো সখ্যতা ছিল, আমরা একসাথে শো করেছি চ্যানেলগুলোতে। এবং আমি যতটুকু জানি, একটা নিরহংকারী ছেলে,
নির্লভ ছেলে, দেশটার জন্য তার অনেক পরিকল্পনা ছিল। এবং আমাকে গতকালকে আমাদের পুলিশের গোয়েন্দা টিমের এক ভাই বলেছিলেন, বাংলাদেশের যত মঞ্চ তৈরি হয়েছে, সেটা জনতার মঞ্চ বলি বা যত বাম, রাম, আওয়ামী বা ওপারের এজেন্সির যত বাহিনীর যতগুলো সংগঠন, সবগুলো শেষে কিন্তু মঞ্চ ছিল। সেই মঞ্চগুলোকে ট্যাকেল করার জন্য আমাদের দেশপ্রেমিক হাদি ইনকিলাব মঞ্চ বানিয়েছে। এটা ওপারের এজেন্টদের জন্য, এজেন্সির জন্য, গোয়েন্দা বাহিনীর জন্য একটা আতঙ্ক ছিল, কারণ তাদের শেখানো গুলিটাকে, তাদের শেখানো টার্গেটটাকে হাদি দেশের পক্ষে কনভার্ট করে একটা সত্য জবাব দেওয়ার চেষ্টা করেছিল এই ইনকিলাব মঞ্চের মাধ্যমে। এবং তিনি ইনকিলাব সেন্টার বানিয়েছিলেন এখানে মানুষকে দেশের পক্ষে শেখানোর জন্য, পড়ানোর জন্য। তার কাছে, সে আমাদের কাছে বই চেয়েছিল যে ভাই আমাকে বই দেন, আমরা যার যতটুকু পেরেছি সাহায্য অনুযায়ী তাকে বই দিয়েছি। এখান থেকে একটা নতুন যুবতীদের একটা গ্রুপ, তারুণ্যের একটা গ্রুপ, তারা দেশের সম্পর্কে জানবে, দেশের পক্ষে জানবে। এতদিন যে চেতনার নাম করে মিথ্যা শেখানো হয়েছে, তার বিরুদ্ধে এটা নতুন কিছু এই জাতিকে দিতে চেয়েছিল, যেটাই ওপারের জন্য মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কারণ ওপার এই দেশকে 54 বছর ধরে তাদের ফর্মুলা, তাদের প্রেসক্রিপশন শিখিয়েছিল। আর হাদি এই অল্প বয়সে তিনি বুঝতে পেরেছিলেন ওই বর্গীদের হাত থেকে এই দেশকে রক্ষা করতে হলে এই দেশকে আগে দেশ সম্পর্কে জানাতে হবে, দেশপ্রেমের ডেফিনেশন শেখাতে হবে। আর আমরা রাজনৈতিক নেতারা যেটাকে দেশপ্রেম বলি, এটা হলো পকেট প্রেম, দল প্রেম। তাই হাদিকে অনেকেই টার্গেট করেছেন, এই দেশের রাজনীতিবিদরাও টার্গেট করেছেন, ওপারের এজেন্সিও টার্গেট করেছেন। সবকিছু মিলেই এই কাজটি বাস্তবায়ন করা হয়েছে। হাদির মূল টার্গেট খুনিকে বা কিলারকে পুলিশ ধরার খুব কাছাকাছি পৌঁছে গেছে এমন তথ্য জানিয়েছে। কয়েকটি সূত্র বলছে কয়েকজনকে শনাক্ত করে অভিযানও চলছে। দর্শক, সেই বিষয়ে আমরা খবর পাওয়া মাত্র আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। আসছি এবার আমাদের সাদিক কায়েম এবং রিজভী ভাই প্রসঙ্গে। সোশ্যাল মিডিয়াতে খুব বেশি এখন যে বিষয়টি চলছে সেটি হলো আমাদের রিজভী ভাইকে নিয়ে। তিনি একটি রাজনৈতিক প্রোগ্রামে সরাসরি বক্তব্যে বলেছেন সাদিক কায়েমের সাথে ওসমান হাদির খুনিকে দেখা গেছে, এবং তিনি এটাকে নিয়ে জামাত এবং শিবিরের বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছেন। মূলত বিষয়টি ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দুটো ছবিকে বসানো। কিন্তু রিজভী ভাই বয়স্ক মানুষ, তিনি বিষয়টি বুঝতে পারেনি। কে বা কারা তাকে ছবিটি দিয়েছে, অথবা তিনি নিজের মোবাইলে ফেসবুকে ট্রল করতে গিয়ে হয়তো ছবিটা পেয়েছেন। আর এর কাজ তো আপনি বোঝেন, একদম নিখুঁতভাবে সাদিক কায়েম এবং খুনিকে পাশাপাশি বসিয়ে সেই পিকচারটা তৈরি করা হয়েছে। পরবর্তী রিজভী ভাই জামাত এবং শিবিরের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন এবং সাদিক কায়েমকে খুনির একজন সহচর হিসেবে বা মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেছে। এর পরবর্তী যখন এটা ফ্যাক্ট চেকিং এ ধরা পড়ে, জানা যায় যেটি এআই দ্বারা তৈরি একটি ছবি। ইন্টারেস্টিং ব্যাপার, যখন সাদিক কায়েমকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছবিটি ভাইরাল হয়, তখন সাদিক কায়েমের গ্রুপরাও ঠিক একই কায়দায় এআই দিয়ে আরেকটি ছবি বানায় রুহুল কবির রিজভির সাথে ওই খুনিকে, যাকে সাসপেক্ট করা হচ্ছে যে হাদিকে গুলি করেছে, যে ছেলেটির কথা বলছি তার সাথে। সেখানে দেখা যায় দুজনে একসাথে চা খাচ্ছেন, আবার দেখা যাচ্ছে রিজভী ভাই তার সাথে কথা বলছেন, একজন এসে তাকে একটা অস্ত্র দিয়ে যাচ্ছেন, গান দিয়ে যাচ্ছেন, রিভলভার দিয়ে যাচ্ছেন। তো এই ছবিটিও রিজভী ভাই দেখেছেন। তো রিজভী ভাই দেখে আকাশ থেকে পড়েছেন, অসম্ভব, যাকে আমি চিনি না জানি না, তার সাথে আমি চা খাচ্ছি, সে আমার পাশে বসে হাতে অস্ত্র নিয়ে বসে আছে, এটা কি করে সম্ভব? তখন রিজভী ভাই বুঝতে পেরেছেন যে এর আগের যে ছবিটি তৈরি হয়েছিল সাদিক কায়েমের সাথে, এটি অর্থাৎ জামাত শিবিরের বিরোধী গ্রুপটি বা প্রোপাগান্ডা সেলটি, হোক সেটা ফ্যাসিস্ট গ্রুপের, হোক সেটা বিএনপির, হোক সেটা এজেন্সির, যে কোনো ভাবেই হোক, তারা এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করেছে। যখন তিনি তার ভুলটি বুঝতে পেরেছেন, তিনি একেবারে দলীয় প্যাডে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন যে তিনি এই বিষয়টি বুঝতে পারেননি, সোশ্যাল মিডিয়াতে দেখে তার কাছে এটিকে সত্য মনে হয়েছে বলে তিনি জামাত এবং শিবির বা সাদিক কায়েমকে নিয়ে বক্তব্যটি দিয়েছেন। এই জন্য তিনি ক্ষমা চেয়েছেন। এখানে একটা বিষয় মার্ক করতে হবে, সেটা হলো বাংলাদেশের রাজনীতিতে ক্ষমা চাওয়ার প্র্যাকটিসটা আমরা একেবারেই দেখি না। রিজভী ভাই বয়স্ক মানুষ, দীর্ঘদিন প্রায় 16টা বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন, তার উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, আমরা সবাই সাক্ষী তার। তিনি একটা ছবি দেখেছেন, তার কাছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক কাজ বোঝা খুব কঠিন, এত নিখুঁতভাবে। এখন সবাই তো ফ্যাক্ট চেকিং করতে পারে না, সেই পদ্ধতি বা প্রযুক্তি সবার থাকে না। তিনি যে ভুলটা করেছেন, সেই ভুলটার জন্য তিনি ক্ষমা চেয়ে সঙ্গে সঙ্গে দলীয় প্যাডে স্টেটমেন্ট দিয়েছেন। আমি আশা করব যারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখেন, সৌন্দর্য বজায় রাখতে চান এবং রাজনৈতিক যে সহমর্মিতার জায়গাটি আছে, যেটা এটাকে ভালোবাসেন, তারা এই বিষয়টিকে পজিটিভ অর্থে দেখবেন। রিজভী ভাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে ভুল হলে ক্ষমা চাওয়া একটা মহৎ কাজ। এটাকে কেউ নেগেটিভ অর্থে নেবেন না। অনেকেই বলছেন একটা দলের সিনিয়র নেতা এটা কি করে বললেন, ভুল হতে পারে মানুষের। সবচেয়ে বড় জিনিস, তিনি ভুল করে ক্ষমা চেয়েছেন, এটাকে পজিটিভ অর্থে দেখতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, সাদিক কায়েমের গতকালকের বক্তব্যটি নিয়ে বিএনপির ঘরে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। সাদিক কায়েম ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর বলেছিল মাফিয়া এবং চাঁদাবাজদের বিরুদ্ধে এবারের আন্দোলন। আমার প্রশ্ন হলো, মাফিয়া এবং চাঁদাবাজ বা গডফাদার বিএনপি কি নিজেকে মেনে নিচ্ছে? এখন আমি আমার ভিডিওতে যদি বলি টেম্পু, আমি যদি বলি চাঁদাবাজ, আমি যদি বলি সন্ত্রাসী,
কোনো দলের নাম উল্লেখ না করি, তাহলে বিএনপি তেতে যায় কেন, খেপে যায় কেন? বিএনপি কি নিজেকে চাঁদাবাজ মেনে নিচ্ছে? সোশ্যাল মিডিয়াতে যদি এরকম চাঁদাবাজদের বিরুদ্ধে বা অসৎ লোকের বিরুদ্ধে একটা পোস্ট করা হয়, বিএনপির লোকরা এসে গালাগাল শুরু করে। অদ্ভুত একটা বিষয়, মানে নিজেরা নিজেদেরকে চোর বাটপার টাউট হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এত গর্ধ মেন্টালিটির মানুষ রাজনীতি করে কি করে? এটা সাদিক কায়েমের এই বক্তব্যটি ছিল ওসমান হাদির গুরুতর আহত হওয়ার পর একটা প্রতিক্রিয়া। একসাথে যারা জুলাইতে ফাইট করেছেন তাদের প্রত্যেকের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আমি গত রাত এক ফোঁটা ঘুমাতে পারিনি, এবং আমি আমার প্রায় 250 কিলো জার্নি করে, 250 কিলোমিটারের অধিক, প্রায় 300 কিলোমিটার জার্নি করে আমি কাল রাত সারা রাত না ঘুরে, মানে না ঘুমিয়ে গাড়িতে জার্নি করে এসেছি। সেখান থেকে আমি আপনাদের সাথে লাইভ করছি। এবার চিন্তা করেন, হাদির জন্য চোখের পাতা এক করতে পারিনি। সারাদিন শুধু নিউজ সাইটগুলো দেখেছি, আল্লাহ কোনো দুঃসংবাদ দিও না প্রিয় ভাইটাকে। এরকম দেশপ্রেমিক দেশে হাতে গোনা কজন জন্মায় যে মৃত্যুকে পরোয়া করেনি, নিজের দেশটার জন্য হাসি মুখে গুলি খেতে মুখ পেতে দেওয়ার মতো সক্ষমতা বা সাহস যারা আছে। দর্শক, আরেকটি ব্যাপার হলো, সোশ্যাল মিডিয়া আরেকটি বিষয় ট্রেন্ডে এসছে, সেটি হলো আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একটি প্রেস কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় হাদির নামটি সঠিকভাবে বলতে পারেননি, এবং হাদির যে প্রতিষ্ঠান ইনকিলাব মঞ্চ, এটার নামও তিনি বলতে পারছিলেন না। বারবার আটকে যাচ্ছিলেন, পাশে কাউকে জিজ্ঞাসা করছিলেন, সঠিকভাবে বলতে পারছিলেন না। এটা খুব দুঃখজনক ব্যাপার। একটা বিষয় কি, বড় দল বলে ছোট দলগুলোকে ইনসাল্ট করা অথবা বড় দল বলে ছোট দলগুলোকে হিসেবে না নেওয়া, এটা একটা বিষয়। এটাকে রাজনৈতিক শিষ্টাচার বা সৌন্দর্যের মধ্যে আমি নেব না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির মহাসচিব। তিনি বিজেপি কিংবা কংগ্রেসে কিংবা তৃণমূল কংগ্রেসে বা দিল্লির কোনো রাজনৈতিক নেতা নন, যে নামটা ভুল করবেন। যে দেশটার সবচেয়ে জনপ্রিয় নেতা বা জনপ্রিয় একজন ব্যক্তি, 16 বছর বিএনপিকে যিনি তার নিজের নিজের মতো করে নিজের মতো না, নিজের সাধনা দিয়ে, পরিশ্রম দিয়ে, ত্যাগ দিয়ে সর্বাধিক মামলার আসামি ফখরুল ভাই। আমার খুব শ্রদ্ধেয় একজন ব্যক্তি, আমি সম্মান করি তাকে। তো সেই ফখরুল ভাইকে বলবো যে এই বিষয়গুলো আমাদেরকে আহত করে। এখন আপনি হয়তো বলবেন যে তার নাম মনে রাখতে নাও পারে। ওসমান হাদি ভেসে আসা একটি নাম নয়। সারা বাংলাদেশের প্রতিটা গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এখন ওসমান হাদির আলোচনা চলছে। এই সময় একটি দলের মহাসচিব তারেক রহমান কিন্তু সঙ্গে সঙ্গে তার স্টেটমেন্টে ওসমান হাদির নাম বলেছেন, এবং মানে যারা টার্গেট করে খুনের চেষ্টা করেছে তাদের বিচার চেয়েছেন। শত হাজার মাইল দূর থেকে, লন্ডন থেকে তারেক রহমান দলের চেয়ারম্যান একদম নিখুঁতভাবে ইনকিলাব মঞ্চের নাম বলেছেন, ওসমান হাদির নাম, শরীফ ওসমান হাদির নামটি উচ্চারণ করেছেন। আর বাংলাদেশে থেকে একসাথে জুলাই আন্দোলন, একসাথে লড়াই সংগ্রামে থাকা দুজন মানুষ যদি একটা নাম সঠিকভাবে বলতে না পারে, এটা আমাদের আহত করে। আমরা এই রাজনীতি চাই না। দর্শক, শেষ যে বিষয়টি, সেটি হলো জামাতের মধ্যে বিএনপির বহিষ্কৃত একজন নেতা যোগ দিয়েছেন, মেজর আখতারুজ্জামান। এই লোকের প্রতিটি টকশো শুনলে বুঝবেন এই লোকটি একটা চতুর, স্বার্থপর এবং যে আর কি উপাধি দেওয়া যায়, বয়স্ক লোক, আর বেশি খারাপ কিছু বলতে চাই না, কারণ তিনি মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন। তো এই লোককে বিএনপি বহিষ্কার করেছে, তাকে জামাত টেনে নিয়েছে। আমি জামাতের কয়েকজন নেতার সাথে এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছি, 3 জনকে ফোন দিয়েছি। একজন আমাকে বলেছিলেন যে আমাদের আরো চমক আছে। তার মানে হলো বিএনপি থেকে আরো দলছুট বা যারা মনোনয়ন পায়নি অনেকে জামাত টানতে পারেন, এমনটি হয়তো বা আভাস দিয়েছেন তিনি। কিন্তু আমার প্রশ্ন হল, জামাতের মধ্যে যোগ্য নেতাদের অভাব আছে? যে আখতারুজ্জামানের মতো একজন ব্যক্তিকে, যিনি জামাতের কঠোর সমালোচক ছিলেন, যিনি বিএনপিতেই পাত্তা পাননি বা বিএনপিতেই বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত, তাকে দিয়ে জামাত উপকৃত হবে? আমি জানি না। এখন যদি প্রশ্নটা করা হয় যে তিনি আল্লাহর ভয়ে হেদায়েত প্রাপ্ত হয়েছেন, হতে পারে। হেদায়েত প্রাপ্ত হলে অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি জামাতের জন্য আগামী দিন থ্রেট হতে পারে না, যিনি বিএনপির জন্য থ্রেট ছিলেন? জামাত তো একটা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল। এখানে প্রতিটা কর্মীকে মান তৈরি করে একটা জায়গায় আনা হয়, যে কারণে জামাতের ভেতরে কখনো দেখবেন যে একে অপরের মধ্যে দলাদলি নেই, পদবি নিয়ে কামড়াকামড়ি নাই, বিশৃঙ্খল কোনো সিস্টেম জামাতের মধ্যে বা শিবিরের মধ্যে পাবেন না। কখনো শুনবেন না জামাতের কোনো নেতা পদের জন্য তদবির করছে, লাইফে কোনোদিন একজনের নাম বলতে পারবেন না। যদি আজকে ডক্টর শফিকুর রহমান বলেন সারা বাংলাদেশ থেকে 1 ঘন্টা না, মাত্র 10 মিনিট সময় দিচ্ছে, জামাত শিবিরের সকল পোস্টে নামা ফেলতে হবে, 10 মিনিট লাগবে না, 5 মিনিটের মধ্যে দেখুন সারা ঢাকা বা পুরো বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া ফাঁকা হয়ে যাবে, একটা পোস্টার খুঁজে পাবেন না। কিন্তু বিএনপির মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও মারা গেছিলেন তার দলীয় কোন দল মিটাতে গিয়ে চিটাগং চট্টগ্রাম সার্কিট হাউসে। এই দলটা শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত এই নিজেদের মধ্যে কলহ, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি অব্যাহত আছে। কারণ এই দলটি নিজেদের লোক দিয়ে সৃষ্টি হয়নি, বিভিন্ন দল থেকে ভাড়া করে লোক এনে তৈরি হয়েছে। তো এখন যে জায়গাটা তৈরি হয়েছে, বিএনপির বয়স তৈরি হয়েছে, তারেক রহমান এই মুহূর্তে বিভিন্ন দল থেকে আসা লোকগুলোকে সাইড করে রেখে নিজ দলে যাদেরকে তৈরি করেছেন, ছাত্র দল থেকে যারা উঠে এসছে, যুব দল থেকে তৈরি হয়ে এসছে, তাদেরকে এখন যোগ্য জায়গায় দিয়ে দলটাকে গোছাতে পারে। এখন দলটার মধ্যে বিতর্ক সৃষ্টি করছে সেই বিভিন্ন দল থেকে আসা হাইব্রিড লোকগুলো, যেমন ফজা পাগলা, মুজিব বাহিনীর লোক। তার প্রতিটি বক্তব্যের শেষে বিএনপির
ধরেন 1 লক্ষ করে ভোট কমে, প্রতিদিন তার একটা বক্তব্যেই ভোট কমে। রোমিন ফারহানা, তার বক্তব্যে ভোট কমে, 100% কমে। এটা বিএনপি বুঝতে পারছে না। তো জামাতকে নিয়ে যে কথাটি বলছিলাম, জামাতের এই বিষয়টিকে জামাতের মধ্যে বা জামাতের যারা শুভাকাঙ্ক্ষী তারা পজিটিভ অর্থে দেখছে না। পিনাকি ভট্টাচার্য, যিনি জামাতের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত, তিনিও কঠোর ভাষায় সমালোচনা করেছেন। যদি আল্লাহ তাকে হেদায়েত দিয়ে থাকে ভিন্ন কথা, তিনি যে জামাতের জন্য থ্রেট হবেন না বা হুমকি হবেন না এর গ্যারান্টি কি? আর বিএনপির ফেলে দেওয়া